নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের হাট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মৈনাক। আজকে আমি আপনাদের জন্য যে গল্পটি পাঠ করে শোনাব সেটি শ্রী যোগেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রেতের কান্না। চলুন আজকের গল্পটি শুরু করা যাক। তবে গল্প পাঠ করার আগে একবার আপনাদের বলে দেওয়া, যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর বাংলা গল্পের হাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে গল্প পাঠ শুরু করা যাক। সন্ধে পেরিয়ে গেছে অনেকক্ষণ। পৃথিবীর বুকে নেমে এসেছে জমজমাট অন্ধকার। দেবকুমার বুঝতে পারল সে পথ হারিয়ে ফেলেছে। বন্ধু রজতের বাড়ি খুঁজে বার করা একেবারেই অসাধ্য। কত চেষ্টাই তো করল সে, কিন্তু রজতের বাড়িতে ফিরে যাওয়ার পথ সে খুঁজে বার করতে পারল না। মনে মনে জেগে ওঠে শত অনুতাপ। রজত তাকে বারণ করেছিল। সে বলেছিল বারবারই, শোনো দেবকুমার, এসব পাহাড়ে জায়গা একেবারেই ভালো নয়। এখানে সেখানে কত বিপদ ওত পেতে বসে আছে। কাজেই বিকেল 5টা না বাজতেই ফিরে এসো। তখন সে হেসেছিল বিদ্রূপের হাসি। একটা শক্ত সমর্থ জোয়ান ছেলে সে। পাহাড়ে পথ বলেই কি তার বিপদ হবে? সে কি 5 বছরের কচি ছেলে যে কেউ তাকে সহজেই বিপদে ফেলতে পারে? তখন এমনি কত কথাই তার মনে হয়েছিল। কিন্তু এখন এখন সে বাচ্চা ছেলের মতোই পথ হারিয়ে ফেলল। এখন কোথায় সে যাবে? কেই বা তাকে আশ্রয় দেবে? হ্যাঁ, ওই যে দূরে একটা আলো দেখা যায় না? দেবকুমারের আশা হলো নিশ্চয়ই ওখানে কোনো বসতি আছে। ওখানে গেলে সে নিশ্চয়ই একটু আশ্রয় পেতে পারে। দেবকুমার জোরে পা চালিয়ে দিল। মিনিট 10 পরেই দেখা গেল এক প্রকাণ্ড বাড়ি তার সম্মুখে দাঁড়িয়ে। বাড়িটি জীর্ণ পুরাতন হলেও বুঝতে কষ্ট হয় না যে এখানে এককালে এর পেছনে ছিল বিরাট ধনীর কোনো ইতিহাস। বিরাট সিংহদরজা, লৌহ ফাটক, তারই মাথায় মিটমিট করে একটা আলো জ্বলছে। অর্ধ উন্মুক্ত ফাটকের এক কোণে একখানি চেয়ারে এক বৃদ্ধ ভদ্রলোক উপবিষ্ট। পরম নিশ্চিন্ত মনে তিনি হুঁকো হাতে ধূমপানে ব্যস্ত। দেবকুমারের পায়ের শব্দে চমকিত হয়ে তিনি তার আধখোলা চোখ দুটো ভালো করে খুললেন। একটু সোজা হয়ে বসলেন। দেখুন, আমি বড় বিপন্ন, পথ হারিয়ে ফেলেছি। আজ রাতের মতো আপনার এখানে একটু আশ্রয় প্রার্থনা করি। দেবকুমারের কথায় অসহায় মিনতি ঝরে পড়ে। ভদ্রলোক একবার দেবকুমারের আপাদমস্তক ভালো করে দেখে নিলেন। তারপর কোনো কথা না বলে পাশের একটি ছোট বোতামে চাপ দিলেন। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর কোথাও ঝনঝন করে একটা ঘণ্টা বেজে উঠল। সঙ্গে সঙ্গে মধ্যবয়সী এক পরিচারিকা সেখানে উপস্থিত হলো। ভদ্রলোক ঠিক তেমনিভাবে তামাক খেতে খেতেই নীরবে দেবকুমারকে দেখিয়ে তাকে ভেতরে নিয়ে যেতে ইঙ্গিত করলেন। দেবকুমার পরম কৃতজ্ঞভাবে তাকে ধন্যবাদ জানিয়ে পরিচারিকার পেছনে পেছনে ভেতরে যাওয়ার সিঁড়িপথে অন্তর্হিত হয়ে গেল। মাঝরাতে ঘুম ভেঙে গেল হঠাৎ। দেবকুমার বুঝতে পারে না তার ঘুম ভাঙল কেন। নিশুতি অন্ধকার রাত, কিন্তু কেমন একটা থমথমে ভাব। সে তার বালিশের তলা হতে টর্চটি বার করে আনতে যায়, কিন্তু মনে হলো তার খাটশুদ্ধ ঘোটা বিছানাটাই যেন মেঝে হতে উঁচু হয়ে উঠেছে। এ কি! দেবকুমার বসতে চেষ্টা করলো বিছানার ওপরেই, কিন্তু বসতে গেলেই সে পড়ে যায়। আবার সে লুটিয়ে পড়ে বিছানার ওপরেই, কারণ সমস্ত খাটখানি প্রায় 3 হাত উঁচুতে শূন্যে উঠে গেছে। দেবকুমার ভীত সন্ত্রস্তভাবে শেষ পরিণতি লক্ষ্য করতে লাগল। সহসা ধপ করে খাটখানি পড়ে গেল। প্রচণ্ড শব্দে দোতলার মেঝে থরথর করে কেঁপে উঠল। মনে হলো কোনো মত্ত হস্তি বুঝি তার মাথা দিয়ে খাটখানা ঠেলে ফেলে দিল। পরক্ষণেই একটা কনকনে ঠান্ডা হাওয়া। মুহূর্তে শীতে কেঁপে ওঠে দেবকুমার। হঠাৎ কার একটা মর্মভেদী নিঃশ্বাস তার মুখে এসে লাগে। কিন্তু এত ঠান্ডা! নিঃশ্বাস কি কখনো কারো এত ঠান্ডা হয়? এ যেন বরফের ছুরি।
দেবকুমার না জানি কোনো এক অজানা ভয়ে কখন তার চোখ অনেকটাই বন্ধ করে ফেলেছিল। কিন্তু আসলে সে ভীরু নয়, সাহসী বলে তার রীতিমতো সুনামি ছিল। কাজেই তার সমস্ত জড়তা ও ভয় সে এইবার দূরে ঠেলে ফেলে দেয়। পূর্ণ বিস্ফারিত চোখে তাকায় সে, কিন্তু চাইতেই ও কি! খোলা জানলায় একখানা বীভৎস মুখ। সে মুখে এক তিলও মাংস নেই, সাদা ধপধপে হাড়ের মুখ। নাক চোখের জায়গায় তিন তিনটে গর্ত, দু ঠোঁটের জায়গায় দুসারি দাঁত বেরিয়ে আছে। এক মুহূর্তের জন্য দেবকুমারের মাথাটা ঘুরে গেল, তার চোখ দুটি আপনা আপনি বন্ধ হয়ে গেল। হঠাৎ একটা বিশ্রী হাসির শব্দে চমকে ওঠে দেবকুমার। কিন্তু এ কি! কোথায় সে বীভৎস মুখ! এত বড় বিস্ময়কর ঘটনাকেও ছাপিয়ে আরেকটা বিভীষিকা ফুটে উঠল তার চোখের সামনে। সে দেখে দুটো করুণ চোখ, সুন্দরীর চোখই তাকে বলা যায়, একান্ত মিনতি মাখা। দেবকুমারের মুখের ওপর ঝুঁকে পড়ে তাকিয়ে আছে। দেবকুমারের বুকের রক্ত মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। সে যেন একরাশ বরফের ছোপ তার দেহ মনে বুলিয়ে দিল। চোখ তার বন্ধ করে দেবকুমার ভয়ে বা বিস্ময়ে। কিছুক্ষণ পরেই আবার সে চোখ মেলে তাকায়, কিন্তু তখনও সেই চোখ ঠিক তেমনি ভাবেই তার মুখের ওপর ঝুঁকে আছে। তার এক ঝলক ঠান্ডা নিঃশ্বাস দেবকুমারের কপালে এসে বুঝি কাঁপুনি জাগিয়ে তোলে। সহসা একটা প্রকাণ্ড শব্দ সজোরে দরজাকে খুলে ফেলল। পরক্ষণেই একটা প্রকাণ্ড জোয়ান লোক ঝড়ের বেগে ঘরে ঢুকেই এক লাফে মহিলার দিকে এগিয়ে গেল। তারপর মুহূর্তের মধ্যে তার চুল ধরে টেনে তাকে মাটিতে ফেলে দিল। আর্তনাদ করে উঠল সেই বিপন্ন মহিলা। পরক্ষণেই সেই জোয়ান লোকটার হাতে চকচক করে ওঠে একখানা শানিত ছুরি, আর সহসা স্তব্ধ হয়ে গেল মহিলার কণ্ঠস্বর। দেবকুমারের চোখের সম্মুখে রক্তের নদী বয়ে যায়, মহিলার রক্তাক্ত দেহ তার মাঝখানে। দেবকুমার সে দৃশ্য সহ্য করতে পারে না, ভয়ে সে তার চোখ বন্ধ করল। কতক্ষণ সে এইভাবে ছিল বলা যায় না, কিন্তু একটা বিচিত্র শব্দে চমকিত হয়ে আবার সে চোখ মেলে চায়। ওহ, কি ভয়ঙ্কর! নিহত মহিলার চোখ থেকে আগুন ঠিকরে বেরোচ্ছে। কি তার উত্তাপ, কি তার জ্যোতি! সমস্ত ঘরে যেন আগুন জ্বলে উঠেছে, আর সেই আগুনের মাঝখানে রক্ত সমুদ্রে সেই সুন্দরী মহিলা, তার সর্বদেহ রক্ত মাখা। বুকের এক পাশ দিয়ে তখনও বয়ে চলেছে ফুটন্ত রক্তস্রোত। দেবকুমার স্তব্ধ, হতভাগ, কিন্তু কিসের আকর্ষণে সে চোখ আর ফেরাতে পারল না। মন্ত্রমুগ্ধ শিকারের মতো সে তার শিরোমণির চোখ মিলিয়ে ঠিক একইভাবে তাকিয়ে রইল। মহিলা হিংস্র দৃষ্টিতে চারদিকে তাকায়, ঠোঁট তার কেঁপে ওঠে। না জানি কোন এক অভিসম্পাত সে বিলিয়ে দেয় অত্যাচারী পৃথিবীর বুকে। সহসা দূর থেকে অসংখ্য পদশব্দ দূর হতে আসছে, ক্রমশই আরও কাছে। কিন্তু কে জানে কত লোকের পদশব্দ নৈশ স্তব্ধতাকে ভারী করে তোলে। দেবকুমার বুঝতে পারে একজন দুজন নয়, অসংখ্য লোক হিংস্র শিকারীর মতো তার বাড়িতে ঢুকে পড়েছে। তাদের হই হল্লা ও অস্ত্রের ঝঞ্ঝনায় আতঙ্ক সৃষ্টি হয়। সমস্ত পৃথিবী যেন দারুণ ভয়ে তার চোখ বন্ধ করে ফেলল। বুক কেঁপে ওঠে দেবকুমারের, কিন্তু সে বুঝি চিৎকার করার শক্তিটুকু পর্যন্ত হারিয়ে ফেলেছে। হঠাৎ কিসের বিজয় উল্লাসে সমস্ত আকাশ বাতাস ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ের মতো ঘরে ঢোকে একপাল যমদূত। সকলেই তারা সশস্ত্র, ভয়ঙ্কর, কিন্তু তাদের পুরোভাগে সেই মহিলার হত্যাকারী নৃশংস ব্যক্তি। হির হির করে টেনে তাকে ঘরে নিয়ে এলো যমদূতের দল। তারপর তার দেহের সর্বত্র এলো পাথারি চলে অসংখ্য অস্ত্রাঘাত। ছোড়া, তলোয়ার, সরকি, বল্লম তাকে প্রায় ভূমিতলে গেঁথে ফেলে। মহিলার ফুটন্ত রক্তের সঙ্গে তার সদ্য নিঃসৃত রক্ত মিশে একাকার হয়ে গেল। হা 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 হা! এক বীভৎস অট্টহাসিতে মহিলা উল্লসিত হয়ে ওঠে, আর সঙ্গে কোথা হতে বুঝি বা ছাদ ফুঁড়ে
টুপ টুপ করে ঝরে পড়তে লাগলো কতগুলি কচি কাঁচা ছেলে মেয়ের রক্তমাখা ছিন্ন শির ও অঙ্গ প্রত্যঙ্গ। আর্তনাদ আর উল্লাসের চিৎকারে কান ঝালাফালা হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ভূমিকম্পে সেই বিশাল বাড়িখানির ভিত পর্যন্ত কেঁপে ওঠে। প্রচণ্ড দোলায় কেঁপে ওঠে দেবকুমারের সমস্ত খাটখানি। টগবগে ফুটন্ত রক্ত তার কপালে ও মুখে ছিটকে এসে লাগে। একটা ভয়ঙ্কর হিংস্র যমদূত গোটা কয়েক বীভৎস কঙ্কাল সহ অবশেষে দেবকুমারের দিকেও তেড়ে এলো। ভয় শিউরে উঠল দেবকুমার। দুহাত মাথায় তুলে প্রাণপণে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও। জ্ঞান যখন হলো তখন সে দেখে তার বন্ধু রজত ও একজন ডাক্তার তার পাশে বসে। ভাবতে চেষ্টা করে সে কোথায় সে আছে আর কেমন করে এলো। চোখ চাইতে পারে না সে। অবশেষে ধীরে ধীরে তার মনে আসে সব কিছু, কিন্তু বুঝতে পারে না নিশীথের সেই ভয়ঙ্কর প্রাসাদে ওরা দুজনেই বা এলো কখন আর কেমন করে এলো। সম্ভবত তার বুকের ভাষা মুখ ফুটে বেরিয়েছিল একটু জোরেই। রজত বলে, হ্যাঁ ভাই, এ প্রশ্ন তোমার মনে জেগে ওঠা খুবই স্বাভাবিক। সংক্ষেপে বলছি শোনো। অনেক রাতে তুমি যখন ফিরলে না, তখন আমার এই ডাক্তার বন্ধুটিকে নিয়ে তোমায় খুঁজতে বেরোই। এই বাড়িটা আমার বাড়ি হতে প্রায় মাইল 3 দূরে। এর কাছাকাছি আসতেই তোমার একটা আর্তনাদ আমাদের কানে যায়। আমরা তক্ষুনি টর্চ হাতে বাড়ির মধ্যে ঢুকে পড়ি। এসে যা দেখলুম তাতে আর আশা করিনি যে তোমায় জীবন্ত ফিরে পাবো। দেখি তুমি ওই খাটের ওপর পড়ে আছো, কিন্তু মাথা তোমার মাটিতে ঝুলছে আর তোমার নাক মুখ দিয়ে রক্ত ঝরছে। বাধা দিয়ে দেবকুমার বলে, কিন্তু কিন্তু ওরা সব গেল কোথায়? সেই নিহত মহিলা, বাচ্চা ছেলে মেয়েদের কাটা মাথাগুলি, সেই রক্ত নদী, রক্ত স্রোত। থামুন, বাধা দিয়ে বলেন ডাক্তারবাবু। ও কথা আর ভাববেন না দেবকুমার বাবু। এ বাড়িটা ভূতের বাড়ি। যা কিছু আপনি দেখেছেন সবই ভৌতিক ব্যাপার দেখেছেন, আসলে কিছুই সত্য নয়। কিন্তু মিছিমিছি এমন একটা। দেবকুমারের কথায় বাধা দিয়ে রজত, মিছিমিছি কিছুই নয় দেবকুমার। অনেক দিন আগে এক ধনী জমিদার তার স্ত্রীর ওপর বিরক্ত হয়ে অতি নিষ্ঠুরভাবে তাকে হত্যা করেছিলেন, কিন্তু তিনিও হাতে হাতে তার সাজা পেয়ে গেলেন। মহিলার আত্মীয় স্বজন যারা, তারা একদল ভাড়াটে গুন্ডা লেলিয়ে এবাড়ির সবাইকে কচু কাটা করে গেছে। এই থেকে এবাড়ি পোড়ো বাড়ি বলেই বিখ্যাত। কেউ এখানে থাকে না। মাঝে মাঝে দু একটা অপরিচিত ব্যক্তির মৃতদেহ এখানে আবিষ্কার হয়। সম্ভবত তোমার মতোই দৈবাত্মারা এখানে কখনো রাতের অতিথি হয়। ভোরবেলা তাদেরই সব হয়তো পাওয়া গেছে। তোমার ভাগ্যি ভালো যে আমরা বোধহয় খুব সময় মতো এসে পড়েছিলাম। দেবকুমার নীরবে ভাবতে থাকে। বিস্ময় ও ভয়ে তার মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। কিন্তু সেদিন সে তাদের সঙ্গে রজতের বাড়ি ফিরে গেলেও কয়েকদিন পর একদল মিস্ত্রি নিয়ে আবার সে ফিরে এসেছিল ওইখানে। রজতকে বলল সে, ভাই, খাটের তলাটা ওদের খুঁড়তে বলো। আমার খাটখানি সেদিন বড্ড দুলে উঠেছিল, উঁচু হয়ে অনেকটা। তার কারণ কি হতে পারে বলো তো? তা কেমন করে বলবো ভাই? তুমি বলছো খুঁড়তে, বেশ খুঁড়েই দেখা যাক। ঘণ্টাখানেক পরিশ্রমের পর মেঝের সিমেন্ট ফাটিয়ে যখন আগাগোড়া খুঁড়ে ফেলা হলো, তখন দেখা গেল রক্ত মাংসহীন তার এক কঙ্কাল। আর সেই কঙ্কালের আশেপাশে কিছু হাড় ও ব্রেসলেট তখনও সেই নিহত মহিলার পরিচয় ঘোষণা করছে। সমবেত সকলেই স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তারপর রজত বলল, রহস্য তাহলে পরিষ্কার হয়ে গেল দেবকুমার। সম্ভবত প্রত্যহ গভীর রাতে মহিলার অতৃপ্ত আত্মা তার গোপন আবাস হতে বেরিয়ে আসে। তারপর যা হয়ে থাকে সে সম্ভবত বাস্তবের পুনরাভিনয়। জীবনে একদিন যা হয়েছিল এ ভৌতিক বাড়ির অধিবাসীরা আজও তার রিহার্সাল দিয়ে যাচ্ছে। যা হোক, দিন তো প্রায় শেষ হয়ে এলো। আর 2-1 ঘন্টা এখানে থাকতে পারলে এ বাড়ির আরও কিছু গোপন রহস্য হয়তো উদ্ধার করা যেত। সে কি সঙ্গত হবে ভাই? ও কি, চিৎকার করে ওঠেন ডাক্তারবাবু। এদিক সেদিক তাকিয়ে তারা দেখে একপাল সাদা ও কালো বাদুড়
হঠাৎ জানলা সার্সিতে এসে মাথা ঠুকে মরছে। তাদের কুঁতকুঁতে রক্ত চোখে হিংস্র ঝলক। জোরে চিৎকার করে ওঠে রজত, না আর না, এক্ষুনি বেরিয়ে পড়ো দেবকুমার, বেরিয়ে পড়ো ডাক্তার, নইলে সমস্ত আত্মা আজ আবার প্রতিশোধ নিতে এগিয়ে আসবে। মুহূর্তে ছুটে বেরিয়ে যায় সবাই। মনে হলো কারা যেন তাদের পিছু পিছু বেগে ছুটে আসছে, নাগালে পেলেই বুঝি ঘাড়ে ঝাঁপিয়ে পড়বে। আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর বাংলা গল্পের হাট চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে যখনই আমরা নতুন নতুন এরকম গল্প নিয়ে আপনাদের কাছে আসব তার নোটিফিকেশান যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।